আমাদের আজকের থার্ড ইয়ার অনার্স নিউক্লিয়ার কেমিস্ট্রি আছে টপিকসটা কিন্তু গতদিনে যেটা আমরা আলোচনা করছি নিউক্লিয়ার সেফটি বা অ্যাটমিক সেফটি। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা কিন্তু গতদিন বলছি যে নিউক্লিয়ার কেমিস্ট্রি বা যে কোনো নিউক্লিয়ার প্লান্ট আমরা যদি করতে চাই তাহলে সবার আগে কিন্তু আমাকে এর সেফটি সম্পর্কে কিন্তু সম্যক ধারণা যদি আমার না থাকে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আর আমরা কোন অবস্থানে এটা করব এবং ওই নিউক্লিয়ার প্লান্ট থেকে কত দূরত্বে বসত বাড়ি হবে, তারপরে আমার যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার প্রিকশনটা কি হবে বা দুর্ঘটনা যেন না ঘটে আমরা সেই ব্যবস্থাগুলো কি কি ব্যবস্থা নিতে পারি সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা বিষয়বস্তু। তার কতদিন আমরা যেগুলো আলোচনা করছি তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। প্রথমে তেজস্ক্রিয় দূষণ, এখন তেজস্ক্রিয় দূষণ আমার এর উৎসগুলো কি কি? তেজস্ক্রিয় দূষণের উৎসগুলো হচ্ছে আসলে উৎস দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে হলো মনুষ্য সৃষ্ট। তো ন্যাচারাল যেগুলো সেটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে হতে পারে। বায়ুমণ্ডল থেকে যেগুলো হয় সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, কার্বন 14 এবং হাইড্রোজেন আইসোটোপ, যেটাকে আমরা ট্রিটিয়াম আইসোটোপ বলি। আর যেটা বায়ুমণ্ডল সেটা থেকে পাই আমরা রেডন 222, রেডিয়াম 226, রেডিয়াম 228 এগুলো। আর পৃথিবী যত ক্রাস্ট থেকে আমরা যেমন ইউরেনিয়াম 235, বেরিয়াম 142, ক্রিপ্টন 91, ল্যান্থেনাম 142, পটাশিয়াম 40, রুবিডিয়াম 86, এগুলো কিন্তু আসলে পৃথিবী ক্রাস্ট থেকে, এগুলো কিন্তু সব আমরা ন্যাচারাল যে উৎস সেগুলো। ন্যাচারাল উৎস কিন্তু আমরা ন্যাচারাল উৎস কিন্তু আমি তিনটা ভাগে দেখলাম, একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা হচ্ছে পৃথিবীর ক্রাস্ট। তো এগুলো থেকে কিন্তু মূলত এই দূষণ হতে পারে। এরপরে আসো আমরা যদি ম্যানমেড বা মনুষ্য সৃষ্ট উৎস যেগুলো সেগুলোকে আমরা বলি, একটা হচ্ছে তেজস্ক্রিয় আকরিকের প্রক্রিয়াকরণ। এখন তেজস্ক্রিয় আকরিকের প্রক্রিয়াকরণে আমরা যে জিনিসগুলো আমরা প্রক্রিয়াকরণ করি, যেমন ধরো আমরা অ্যাটমিক যে চুল্লি সেখানে বা তোমার যেখানে আমরা বোমা বানাই বা এই যে কোনো নিউক্লিয়ার প্লান্টে আমরা যে জিনিসগুলো আমরা করি প্রসেসিং করি, এটা হচ্ছে প্লুটোনিয়াম 239, ইউরেনিয়াম 238, থোরিয়াম 230, থোরিয়াম 228, রেডিয়াম 226 এবং লেড 210 এগুলো। আর দুই নম্বর হচ্ছে নিউক্লিয়ার বিভাজন প্রণালীতে বিদ্যুৎ উৎপাদন বা আমরা পারমাণবিক চুল্লি যেখানে আমরা থার্মাল এবং ফাস্ট ব্রিডারের কাজগুলো করি, সেখানে ইউরেনিয়াম 235, uranium 238, barium 142, lanthanum 142 এবং প্লুটোনিয়াম 239, এই কটা। তারপরে আসুন আমরা যদি নিউক্লিয়ার ফিউশনে যাই, নিউক্লিয়ার ফিউশন না ফিশন, নিউক্লিয়ার ফিশনে আমরা কিন্তু যেটা দেখি সেটা হচ্ছে হাইড্রোজেনের যে আইসোটোপ যেটাকে আমরা বলি ট্রিটিয়াম আইসোটোপ, সেটা কিন্তু আমরা নিউক্লিয়ার ফিশনে দেখি। আর পারমাণবিক যে বিস্ফোরণ বা আমরা যে মাঝে মাঝে যে বিস্ফোরণ ঘটানো হয় পরীক্ষার জন্য, বা তোমার যখন ওই 1945 সনে যে ফ্যাটম্যান লিটল বয় জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বিস্ফোরণ ঘটায়, সেখান থেকে যেগুলো সাধারণত বের হয় সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239, ইউরেনিয়াম 235, 238, স্ট্রোনশিয়াম 90 এবং সিজিয়াম 137, এই কটা। তো এটা হলো পারমাণবিক বিস্ফোরণ বা অ্যাটমিক এক্সপ্লোসিভ। এরপর আসো যে আমার
অ্যাটমিক ট্রেস সরি রেডিও অ্যাক্টিভ ট্রেসার যেগুলো বলি আমরা তেজস্ক্রিয় ট্রেসার, সেখানে কার্বন 14 এবং আয়োডিন 125 আইসোটোপ, এখান থেকে আমরা কিন্তু তেজস্ক্রিয় দূষণটা ঘটানো। তারপরে আসলে জীবাশ্ম জ্বালানির দহন, এই যে জীবাশ্ম জ্বালানির দহন সেখান থেকে আমরা এই উৎস, এখান থেকেও কিন্তু এই দূষণ ঘটতে পারে। সেই দূষণে যে মৌলগুলো থেকে, সেটা যেমন ইউরেনিয়াম 128, ইউরেনিয়াম 235, থোরিয়াম 230 এবং থোরিয়াম 228, এই যে যেগুলো আমরা বললাম, এগুলো কিন্তু তেজস্ক্রিয় দূষণের উৎস। আমরা প্রথমে বললাম যে ন্যাচারাল, সেখানে ৩টা ভাগ পেলাম। আর এরপরে আমরা বললাম যে আমরা আমাদের দ্বারা হিউম্যান মেড, সেখানে কিন্তু আমরা ৬টা উৎসের কথা বললাম। এই উৎসগুলো থেকে সাধারণত আমার দূষণ ঘটে থাকে। তো এইবার আসো আমরা যদি পরবর্তী এসে যাই, যে আমরা তেজস্ক্রিয় দূষণের যে প্রাকৃতিক যে কারণ, আমরা যে কারণগুলো আমরা বললাম যে বায়ুমণ্ডল, আমি একটুখানি সংক্ষেপ আলোচনা করি। তাহলে আমাদের মহাজাগতিক রশ্মি প্রভাবে যে স্বল্পায়ু তেজস্ক্রিয় মৌলগুলো আছে, যেমন ধরো কার্বন 14, ট্রিটিয়াম, এগুলো উৎপন্ন হয় এবং এগুলো সরাসরি আমাদের জীব জগতের উপরে একটা প্রভাব বিস্তার করে। এরপরে তোমার কার্বন 14 আইসোটোপ বা হাইড্রোজেন 3, এগুলো কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে অক্সিডাইজ হয় এবং আমাদের বায়ুমণ্ডল উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমণ্ডল এবং পানি মণ্ডল, যেটা আমরা বলি পানি মণ্ডলে এটা প্রবেশ করে এবং মহাজাগতিক রশ্মির যে নিউট্রন কণা, সেটা বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সংঘাতে কার্বন 40 এবং উচ্চ শক্তি সম্পন্ন মহাজাগতিক রশ্মি কণার আঘাতে আহ ট্রিটিয়াম উৎপন্ন হয়। তো এগুলো তোমার তেজস্ক্রিয় দূষণে আমরা যে ন্যাচারাল কজেস যেগুলো, সেগুলো তাছাড়া আছে পৃথিবীর ক্রাস্ট অংশে, যেমন ভূত্বক, সেখানে ইউরেনিয়াম বা থোরিয়ামের আকরিক তেজস্ক্রিয় বিকিরণের প্রধান উৎস। যেমন এখানে যে তেজস্ক্রিয় পদার্থের 3টা কিন্তু আমরা শ্রেণীক্রম পাই, যেগুলো আসলে তেজস্ক্রিয়তার জন্য দায়ী। এক নম্বর হচ্ছে ইউরেনিয়াম রেডিয়াম ক্রোমো, আর একটা হচ্ছে থোরিয়াম ক্রোমো, মানে ইউরেনিয়াম রেডিয়াম যে সিরিজ, আর থোরিয়াম সিরিজ, আর ইউরেনিয়াম অ্যাক্টিনিয়াম সিরিজ। এছাড়াও কিন্তু আমরা আর একটা জিনিস পাচ্ছি, পটাশিয়াম 40 এবং রুবিডিয়াম 87, এটাও কিন্তু তেজস্ক্রিয়তার জন্য বিশেষভাবে দায়ী। আর মাটির 20 থেকে 76% মধ্যে আমরা পটাশিয়াম 14, পটাশিয়াম যে 40 আইসোটোপ, সেটা কিন্তু মূলত মাটিতে আমরা দেখে থাকি। আর বায়ুমণ্ডলে, যেটা আমরা পানি মণ্ডল বলি, তেজস্ক্রিয় পদার্থ দূষিত হয়, যেমন ধরো যখন তেজস্ক্রিয় যখন পানির ফ্লো যখন তেজস্ক্রিয় আকরিক বা যৌগ সম্পন্ন মৃত্তিকা পাহাড়ের সংস্পর্শে প্রবাহিত হয়, তখন পানি কিন্তু তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয় এবং কিছু ঝর্ণা আছে, কিছু প্রস্রবণ আছে, এগুলো রেডন, যেটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা জানি, সেটাও কিন্তু রেডন 222 এবং রেডিয়াম এ এবং সি এর উপস্থিতি কিন্তু আমরা পাই। তাহলে এই যে যেগুলো বললাম, এগুলো কিন্তু আসলে ন্যাচারাল। এরপর আসো আমাদের দ্বারা, মানুষের দ্বারা আমরা যেগুলো করি, যেমন তেজস্ক্রিয় আকরিকের আমরা বলছি প্রক্রিয়াকরণ। তেজস্ক্রিয় আকরিকের প্রক্রিয়াকরণে আমরা যেটা আগে বলছি, খুব সংক্ষেপে কিন্তু বলছি যে ইউরেনিয়াম 235 এগুলো করি, ইউরেনিয়াম 238, থোরিয়াম 232, এগুলো আমরা প্রসেসিং করি। তারপরে পারমাণবিক প্লান্টে কিন্তু আমরা সেই একই রকম ইউরেনিয়াম 235, 238, থোরিয়াম 232 কিন্তু ফিশন এবং ফিউশন, এই জিনিসগুলো কিন্তু এখানে ইউজ হয় এবং সেখান থেকে এগুলো হতে পারে। তো নিউক্লিয়ার ফিশন, এখানে সরাসরি নিউক্লিয়ার ফিশন কিন্তু পরিবেশ দূষণের জন্য মূলত দায়ী এবং এখানে কিন্তু ইউরেনিয়াম 235 এর আমরা যে মেইন এলিমেন্টস 2 ইউরেনিয়াম, তার কিন্তু মাত্র এই যে 235, এটা কিন্তু মাত্র
0.7%, এবং এটা সরাসরি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন দেয়। তারপরে আসো বিভিন্ন রিঅ্যাক্টরে হতে পারে, এগুলোর যে এই ফিশন গুলো হয় সেখান থেকে আমরা এগুলো দূষণটা হয়ে থাকে। এবার তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এবং পরিবেশ দূষণ, আমার নেক্সট টপিকস, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এবং পরিবেশ দূষণ, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন। দেখো, আমরা আগেই বলছি যে কোন কোন মৌলগুলো আসলে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এই পরিবেশ দূষণের জন্য দায়ী। সেটা হচ্ছে কার্বন 14, যার অর্ধায়ুকাল, ভালো করে খেয়াল করো, কার্বন 14 আইসোটোপের অর্ধায়ুকাল কিন্তু 5730 বছর, আর সিলিকন 32, যার অর্ধায়ুকাল 300 বছর, এবং পটাশিয়াম 40, এইটার অর্ধায়ুকাল হচ্ছে 1.9 ইন্টু 10 বছর। বুঝতেই পারছো, লম্বা সময় ধরে পটাশিয়াম 14 আইসোটোপটা ন্যাচারাল ঠিক থাকে। এছাড়া আমি যদি ইউরেনিয়াম সিরিজের কথা বলি, ইউরেনিয়াম সিরিজ, সেটাতে রেডিয়াম 226, এটার অর্ধায়ুকাল 1620 বছর, আর সীসা 210, এটার অর্ধায়ুকাল 21 বছর, থোরিয়াম 230, এটা ৭৫,২০০ বছর, আর থোরিয়াম 234, এটা অর্ধায়ুকাল অবশ্য কম, এটা 24 দিন, এটা অর্ধায়ুকাল। কারণ থোরিয়াম 230, এটা কিন্তু লম্বা সময় ধরে, বুঝতেই পারছো, ৭৫,২০০ বছর, এই লম্বা সময় ধরে কিন্তু এই থোরিয়াম আইসোটোপটা টিকে থাকে, অর্ধায়ুকাল। তারপরে আসো আমরা যে রেডিও নিউক্লিয়াইডে যে আরো কিছু আছে, যেমন স্ট্রোনশিয়াম 90, 28 বছর, স্ট্রোনশিয়াম 89, 51 বছর, আয়োডিন 131, 8 দিন, সিজিয়াম 137, 30 বছর, আয়রন 55, এই অ্যাসিডটা 2.7 ইয়ার্স, প্লুটোনিয়াম 39, এটা 24,300 বছর, ম্যাঙ্গানিজ 54, 310 বছর, বেরিয়াম 140, 13 দিন, এবং রুথেনিয়াম 103, 40 দিন পর্যন্ত টিকে থাকে। তো আসো আমরা যদি এবার এই আমাদের উদ্দেশ্য বর্জ্য পদার্থগুলি এগুলো কি কি, এখন আসো এগুলো আমাদের কিভাবে নিউক্লিয়ার সংযোজন এবং পরিবেশ সংযোজন, নিউক্লিয়ার আমাকে বলছে নিউক্লিয়ার বিভাজন, ফিশন। এখন আমরা বলি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের কথা বলি, তাহলে তোমরা জানো যে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, যেমন ধরো আমি ডিউটেরিয়াম যুক্ত হয়ে হিলিয়াম হয়, এবং এখান থেকে নিউট্রন কণা বের হয়, অথবা ট্রিটিয়াম যুক্ত হয়ে এখানে হিলিয়াম এবং নিউট্রন কণা বের হয়। এবং নিউট্রন কণাগুলোই কিন্তু আমার এখানে যে ট্রাইটেরিয়াম, এটা কিন্তু বিটা রশ্মি বিকিরণ করে কন্টিনিউ, এবং এটা বিটা রশ্মি মানুষের ত্বক ভেদ করতে পারে না, কিন্তু এটা একদম সরাসরি নিঃশ্বাসের সঙ্গে কিন্তু আমার বাতাস, পানি এবং খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, এবং এখানে যতই প্রবেশ করে, বুঝতেই পারছো, এটা শারীরিক একটা প্রভাব, কিন্তু বিশাল একটা প্রভাব। তো আমার আসলে এরপরে তেজস্ক্রিয়তার চিহ্ন, আজকে একটুখানি দ্রুত বলতেছি কারণ আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। তেজস্ক্রিয়তার চিহ্ন, এটা কিন্তু যে কোনো তেজস্ক্রিয় পদার্থ যদি আমরা এটা সিম্বল দেখে সহজে বুঝতে পারি যে এইটার এই আন্তর্জাতিক চিহ্নটা কিন্তু আমরা জানি যে খামের উপর লেখা থাকে রেডিও অ্যাক্টিভ, এবং চিহ্নটা যেটাকে আমরা বলি ট্রাইফয়েল বা ত্রিপ্রলেপ নামে পরিচিত, ট্রাইফয়েল। এটা দেখলে বোঝা যায় যে ট্রাইফয়েল, এটা কিন্তু আমার তেজস্ক্রিয়তার চিহ্ন, এবং এটা কিন্তু হলুদ রঙের। এটা কিন্তু মনে রাখবা যে জমিনটা থাকবে হলুদ রঙের, আর কালো এবং একদম হয় একদম পুরোপুরি কালো, অথবা লাল টকটকে ম্যাজেন্টা রঙের হয়। হলুদ রঙের পটভূমিতে এটা আমরা যেটা কালার দিয়ে থাকি। আর যেখানে তেজস্ক্রিয় বস্তু নিয়ে কাজ করা হয়, সেখানে
অবশ্যই আমার এই চাই ফয়েল চিহ্নটা লাগিয়ে রাখতে হবে, নইলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এইবার আসো আমরা যদি বলি যে দেশ দূষণের প্রভাব, এটা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করছি। দেশ দূষণের প্রভাব আসলে কি কি হতে পারে, আমার শরীরে কি কি ক্রনিক প্রভাব হতে পারে। দেখো আমরা এই যে বলছি যে আকরিকের প্রক্রিয়াকরণ, পাওয়ার প্লান্টে বিদ্যুৎ উৎপাদন করি, হাসপাতাল পরীক্ষাগারে তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে যারা সরাসরি এই সমস্ত মানুষগুলো যুক্ত থাকে, তাদের কিন্তু এই ধরনের অ্যাকিউট প্রবল তেজস্ক্রিয়তার প্রভাব সৃষ্টি হতে পারে। যেমন যেগুলো হয় সাধারণত আমরা বলি যে এই ক্রনিক যে তেজস্ক্রিয় বিকিরণ, এটা কিন্তু আমার হিউম্যান সেল এবং সেক্সুয়াল সেল বা জননকোষের ক্রোমোজোম, যেটা পরিবর্তন করতে পারে, যেটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়, এগুলোকে আমরা বলি আসলে মিউটেশন। আর মিউটেশনের ফলে কিন্তু ত্বক বা অস্থির ক্যান্সার হয়। তাহলে ক্রনিক প্রভাবগুলো কি? এই ক্রনিক প্রভাবগুলো একটা একটা করে যদি বলি, যে ক্রনিক প্রভাবের ফলে আমার যেগুলো হয় সেটা হচ্ছে ফুসফুস বা যকৃতের ক্ষত হবে। তারপরে আমাদের ফুসফুস বা যকৃতের ক্ষত, তারপরে হলো এটা রক্ত স্বল্পতা বা লিউকেমিয়ার ক্যান্সার হতে পারে, অস্বাভাবিক অপূর্ণাঙ্গ শিশুর জন্ম হতে পারে, তারপরে গর্ভত্রুটি হতে পারে, তারপরে আমার মৃত্যু শিশুর জন্ম হতে পারে, জরায়ুর ক্যান্সার হতে পারে। এছাড়া আমার এই মাসেলের কিন্তু উইকনেস থাকতে পারে, বা আমাদের নার্ভাল যে সেল বা স্মৃতিশক্তি হ্রাস ঘটতে পারে, পার্কিনসন্স রোগ হতে পারে, চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে। এছাড়া আমরা আহ থাইরয়েডের যে গ্রন্থি, থাইরয়েডের যে প্রবলেমগুলো, সেটাও কিন্তু তেজস্ক্রিয়তার প্রভাবে হতে পারে। অ্যাকিউট যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমরা দেখি। আর এগুলো যদি আমরা দেখি কতটুকু মাত্রায় আমাদের এই প্রভাবগুলো হতে পারে, যেমন 0 থেকে 0.2 সিভার্টের মধ্যে থাকলে এই প্রভাবটা আসলে বোঝা যায় না। আর 0.25 থেকে 12 সিভার্টের মধ্যে হয়, তাহলে রক্তের এখানে প্রভাবটা সামান্য আমরা দেখতে পাই। কিন্তু 1 থেকে যদি 2 সিভার্টের মধ্যে হয়, 1 থেকে যদি 2 সিভার্টের মধ্যে হয়, তাহলে এখানে কিন্তু পুরোটা 3 ঘন্টার মধ্যে বমি শুরু হয়ে যাবে এবং ক্ষুধা কমে যাবে, রক্তের পরিবর্তন দেখা যাবে, অবসাদ সৃষ্টি হবে। 2 থেকে 6 সিভার্টের মধ্যে থাকলে 2 ঘন্টা বা তার কম সময়ের মধ্যে বমি শুরু হবে এবং এটা রক্তক্ষরণ এবং সংক্রমণ ঘটবে, মাথার চুল পড়ে যাবে ইত্যাদি। এবং শেষ পর্যন্ত এখানে যে আমার যে বোন ম্যারো, যেটা আমরা বলি যে অস্থিমজ্জা, সেটারও কিন্তু ধ্বংস হবে এবং সেটা আর কার্যকর থাকবে না। আর 6 থেকে যদি 10 সিভার্টের মধ্যে থাকে, তাহলে এই ঢোকা মাত্রই 1 ঘন্টার মধ্যে বমি শুরু হয়ে যাবে এবং 2 মাসের মধ্যে 8 থেকে 100% মানুষ মারা যায়। এবং এখানে আমরা পাকস্থলী এবং অংশ বিনষ্ট। আর যদি 10 সিভার্টের বেশি হয়, তাহলে ডায়রিয়া শুরু হবে, 8 ঘন্টার মধ্যে জ্বর শুরু হবে, পাকস্থলী অন্ত বিনষ্ট হবে, সংবহন ইত্যাদি। এই জায়গাগুলো ঘটে। সুতরাং যেগুলো আমরা দেখলাম যে কতটুকু রেঞ্জের মধ্যে আমরা যদি এগুলো গ্রহণ করি, তাহলে আমাদের কি প্রবলেম গুলো হতে পারে। আসলে এবার আমরা আরেকটা জায়গায় নেক্সট অংশে যাই এবং আমরা শেষ অংশে চলে আসছি, যে তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ বা বর্জ্য ব্যবস্থাপনা। আমরা এটা কিভাবে করি? তেজস্ক্রিয় দূষণ বা বর্জ্য ব্যবস্থাপনা, যেটা আমরা সাধারণত যেটা করে থাকি, সেটা হচ্ছে এইরকম যে এটা যেন আমাদের এই দূষণ যেন কোনোভাবেই আমাদের ক্ষতিকারক মাত্রায় না পৌঁছায়। 2 নম্বর হচ্ছে খাদ্য, পানি এবং বায়ুর মাধ্যমে যেন সংক্রমণ বা দূষণটা নিয়ন্ত্রণ করা যায়। এবং এগুলো করার নিয়ন্ত্রণের 3টে উপায়, আইনসম্মত উপায়, প্রযুক্তিগত উপায় এবং আমাদের ব্যক্তিগত উপায়। 3টে উপায় কিন্তু আমরা এখানে বলি।
আইনসম্মত উপায়, আইন করে যেগুলো আমরা করি আইনসম্মত উপায়, তারপরে প্রযুক্তিগত টেকনিক্যাল যেগুলো সে প্রযুক্তিগত উপায় এবং ব্যক্তিগত উপায়, আইনসম্মত উপায় যেগুলো এটা হচ্ছে যে পানীয় খাদ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি সম্পর্কে অভিহিত করা এবং পরিমাণ নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা, এবং এটা কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর মাধ্যমে এগুলো আমরা করে থাকি। তারপরে তেজস্ক্রিয় পদার্থ যে প্লান্ট স্থাপনের পূর্বে এই নিয়ন্ত্রণ ওষুধের ছাড়পত্র নেওয়া ইত্যাদিতে এই সমস্ত, এবং হাসপাতাল বা বিভিন্ন শিল্প কলকারখানা যেখানে আছে সেখানে এই সম্পর্কে যেখানে একটা স্থাপনা আছে সে সম্পর্কে সাধারণ জনগণের একটা সচেতনতা আর সম্পর্কে ধারণা দেওয়াটা জরুরি। তো এখন আসলে কিছু কিছু মৌল সেটা হচ্ছে যেমন যেগুলো জীবদের উপর সরাসরি যে সমস্ত মৌলগুলি প্রভাব বিস্তার করে, যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, তারপরে আছে প্লুটোনিয়াম, থোরিয়াম, স্ট্রোনশিয়াম, রেডিয়াম, ইথিয়াম, রেডন, জেনন, জিরকোনিয়াম, এই যে মৌলগুলি কি প্রভাব বিস্তার করে একটা একটা করে বলে আজকের মতো শেষ করবে। এটা তোমার অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হচ্ছে আমরা যদি বলি ইউরেনিয়াম, যদি আমরা ইউরেনিয়ামটা আমাদের শরীরে কোনোভাবে ঢোকে তাহলে পৌষ্টিকতন্ত্র এবং ত্বকের সাহায্যে খুব সামান্য পরিমাণ ইউরেনিয়াম শোষিত হয়। কিন্তু যদি ঢুকে যায় তাহলে আমাদের ইউরেনিয়ামের যে সিক্স ব্যালেন্স শেল, এই 6 ব্যালেন্সই এটা কিন্তু প্রোটিন এবং বা এটা কার্বোহাইড্রেটে যুক্ত হয়ে একটা জটিল কমপ্লেক্স কম্পাউন্ড সৃষ্টি করবে এবং বিভিন্ন প্রক্রিয়া সরাসরি অংশগ্রহণ করবে। ফলাফল সরাসরি অংশগ্রহণ করলে আমাদের বিভিন্ন অর্গানের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু সবচাইতে আহ আমার ক্ষতিকর যে অর্গানটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি। কিডনিতে কিন্তু সরাসরি ইম্প্যাক্ট করবে, কিডনি এক পর্যায়ে বিকল হয়ে যাবে। তারপর আসো পলোনিয়াম, এটাও কিডনির উপরে প্রভাব বিস্তার করে এবং এটা কিন্তু সরাসরি সার্কোমা বা লিউকোমিয়া রোগ হওয়ার জন্য দায়ী। তাছাড়া এটা তোমার বোন ম্যারো বা ফুসফুসের জন্য দায়ী। তারপরে এটা থাইরয়েডে এফেক্ট করে। সো এটা হলো আমাদের পলোনিয়াম। এরপর আসলে প্লুটোনিয়াম, এটাও কিন্তু আমাদের ইউরিনাল ইনফেকশন ঘটায়, তারপর হাড়ের মধ্যে সঞ্চিত থাকে এগুলো, সুতরাং এখানেও বোন ম্যারোতে সমস্যা সৃষ্টি করে। থোরিয়াম, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড 20% যে কলোয়েডাল সাসপেনশন, সেখানে এটা ক্যান্সার উৎপাদক হিসাবে কিন্তু এটা আমরা জানি ইউজ করা হয়। এছাড়া এটা লিউকেমিয়া রোগের সৃষ্টি করতে পারে। এস্টোনশিয়াম, এখানেও কিন্তু এটাও হাড়ের মধ্যে এটাও সঞ্চিত থাকে। সুতরাং এই যে মেইন যে আমরা যে মৌলগুলো আর এগুলো নিয়ে কথা বলছি না, রেডিয়াম, ইথিয়াম, রেডন, জেনন, জিরকোনিয়াম, যে মৌলগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা মৌলেরই কিন্তু একটা কমন ফেনোমেনন আছে, কমন অবস্থা আছে। সেটা হচ্ছে এগুলো কিন্তু শরীরে বিভিন্ন মাধ্যম, যে 3টা মাধ্যম বললাম, 3টা মাধ্যমে শরীরে প্রবেশ করবে এবং বিভিন্ন অর্গান, বিশেষ করে হাড় এবং রক্ত, হাড়, রক্তে, কিডনি, 3টে জায়গায় সরাসরি ইম্প্যাক্ট হয় এবং হাড়ের মধ্যে লম্বা সময় ধরে সঞ্চয় থাকে, যেখান থেকে রক্ত স্বাস্থ্য উৎপন্ন হয় এবং রক্ত যেটা উৎপন্ন হয় সেটা ভেজাল রক্ত, এবং সেই রক্ত যখনই আমার রক্তের প্রভাব হবে তখনই কিন্তু আমার শ্বেতকণিকা, লোহিত রক্তকণিকা দ্রুত মারা যাবে, শ্বেত রক্তকণিকা বেড়ে যাবে, যেটাকে আমরা বলছি লিউকোমিয়া। আর কিডনি ফাংশন, যেটা কিডনি যখন এটাকে সাকশন করতে পারে না তখনই এখানে কিডনির উপরে এটা একটা বিকিরণ ঘটায়, কিডনিটা বিকল হয়ে যায়। ফুসফুস সেরকম আঘাত করে। অর্থাৎ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যে আমার এই এত কিছু ঘটবে না, এত কিছু ঘটার সম্ভাবনা থাকবে না যদি আমরা প্রথমে এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে
স্বচ্ছ একটা ধারণা আমার থাকে, সঠিক ধারণা থাকে, সঠিক প্রয়োগ থাকে, তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমার দুর্ঘটনা ঘটবে না বা আমার এই দেশকে বিকিরণ ঘটবে না, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। যে ১৯৮৬ সালের যে ২৬শে এপ্রিল, যেটা আসলে চেরনোবিল দিবস নামে পরিচিত, চেরনোবিল এই, এবং এখনো ২৬শে এপ্রিল কিন্তু চেরনোবিল ভাইরাস নামে একটা কম্পিউটার ভাইরাস, সেটা কিন্তু এখনো বিভিন্ন মাঝে মাঝে ২৬শে তোমার কম্পিউটার খোলা থাকে সেই ভাইরাসটা। তো এই চেরনোবিল ভাইরাসের নামে কিন্তু এই ভাইরাসের নাম করা সেটা বুঝতেই পারছি চেরনোবিল সে দুর্ঘটনাটা কতটা মারাত্মক। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে সুনামির সময় জাপানে যে ফুকুশিমার দিকে যে দুর্ঘটনা ঘটে, তাদের নিরাপত্তাজনিত শক্ত নিরাপত্তা অবস্থানের কারণে কিন্তু সেখানে প্রবলভাবে দেশকে দূষণ ঘটেনি। তাহলে মূল কথাটা হচ্ছে যে নিরাপত্তা সেফটি, এই জায়গাগুলো আমরা আজকে আলোচনা করলাম, গত ক্লাস এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা শেষ করলাম। আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা একদম গোড়া থেকে শুরু করবো, অর্থাৎ ৩ নম্বর চ্যাপ্টার থেকে। ২ নম্বর চ্যাপ্টার আগে আলোচনা করে ফেলেছি, ৩ নম্বর চ্যাপ্টার থেকে আমরা আলোচনা যাব। তবে আমরা কিন্তু বলে রাখি, আমরা গত যে চ্যাপ্টার গুলোতে, যে সেকেন্ড চ্যাপ্টারে আমরা কিছু ডেফিনিশন আরো কিছু জিনিস আলোচনা করছি, সেগুলো আমি তোমাদের পড়ার সাজেশন দিয়ে, রিভিশনের সাজেশন দিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে যোগদান করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।